সময় মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব এবং আমরা যে অবস্থায় আছি আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি এজন্য বলবো যে আমরা চোখের সামনে দেখছি প্রতিদিন কত পরিবার তার প্রতিদিন কত স্বজনকে হারাচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত বেঁচে আছি যে যেন আমরা আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো সংশোধন করে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি এবং আমাদের পরকালকে আমরা যেন সুন্দর করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের আলোচনা শুনতে আমি প্রথমেই আবার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের, যারা তোমাদের কথা বিবেচনা করে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন এবং ভবিষ্যতে এখান থেকে তোমরা অবশ্যই সুফল পাবে বলে আশা করছি। তো চলো আজকে আমরা চলে যাই আমাদের মূল আলোচনার বিষয়ে, যে আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব। মৃত্তিকা জরিপ, যেই কোর্সটি সম্মান চতুর্থ বর্ষে রয়েছে এবং সাথে ডিগ্রি তৃতীয় বর্ষ পিলি মাস্টার্সের একটি কোর্স। আর তাছাড়া হচ্ছে গিয়ে সম্মান প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সকল বর্ষের জন্য এটা হচ্ছে ব্যবহারিক একটি প্রতিবেদন থাকে। তোমাদের 30 মার্কের একটি ব্যবহারিক প্রতিবেদন থাকে, এটা প্রথম বর্ষে বা তৃতীয় বর্ষে থাকে, অনেক সময় হচ্ছে তোমার চতুর্থ বর্ষেও থাকে। তো এই জন্য আমরা যদি এটি আলোচনাটি একটু শুনি, খুবই সহজ, যদি তোমরা শোনার পর একটু বই পড়ো তাহলে হচ্ছে গিয়ে খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমি শুরু করি। যে আজকে আমি পড়ব যেই কোর্স থেকে যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে যে এখান থেকে কোশ্চেনগুলো এভাবে হয় যে ওয়ার্ক প্ল্যান বলতে কী বুঝো, মৃত্তিকা জরিপের ওয়ার্ক প্ল্যান বা কর্মপরিকল্পনার ধাপগুলো বর্ণনা করো। এরপরে আসে তোমার হচ্ছে যে মৃত্তিকা জরিপ পদ্ধতি আলোচনা করো এবং সেই ক্ষেত্রে এই পদ্ধতিটার নাম ধরে আসতে পারে যে বিস্তারিত মৃত্তিকা জরিপ পদ্ধতি আলোচনা করো, এরকম একটা প্রশ্ন হতে পারে। এবং আরেকটা প্রশ্ন হতে পারে যে মৃত্তিকা জরিপ রিপোর্ট কীভাবে তৈরি করবে বা প্রতিবেদন কীভাবে তৈরি করবে, 10 মার্কের একটা কোশ্চেন। তাহলে আমরা আলোচনায় চলে আসি। তাহলে আজকে আমরা করবো যেটা যে মৃত্তিকা জরিপ পদ্ধতি। তো মৃত্তিকা জরিপ পদ্ধতিটা কি তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে পদ্ধতির মাধ্যমে আমরা কি করি যে মৃত্তিকার যে শ্রেণীবিভাগ আছে, আমরা থার্ড ইয়ারে পড়ে আসছো তোমরা যে 6টা অর্ডার, তারপর হচ্ছে কি সাব অর্ডার, গ্রুপ, গ্রেড গ্রুপ, ফ্যামিলি, সিরিজ, এই যে অর্ডারগুলো আছে, টেক্সোনমিক শ্রেণীবিন্যাস, যেই পদ্ধতির মাধ্যমে আমরা একেবারে শ্রেণী বিভাগে যে সর্বনিম্ন এককটা আছে যে মৃত্তিকা কি সয়েল সিরিজ, সেই সয়েল সিরিজ আমরা সীমানা নির্ধারণ করতে পারি যে পদ্ধতির মাধ্যমে করে কি করতে পারি আমরা মৃত্তিকার যে গুণাবলী, মৃত্তিকার যে ভৌত রাসায়নিক গুণাবলীগুলো আছে সেই সংক্রান্ত যে উপযুক্ত তথ্য আছে সেগুলো আমরা সংগ্রহ করতে পারি। সংগ্রহ করার এই পদ্ধতির নামই হচ্ছে কি মৃত্তিকার জরিপ পদ্ধতি। তাহলে 1 মার্কের জন্য কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে মৃত্তিকার জরিপ পদ্ধতি বলতে আমরা কি বুঝি। এখন এই মৃত্তিকা জরিপ পদ্ধতি আমরা হচ্ছে গিয়ে তাত্ত্বিক আমরা হচ্ছে ব্যবহারিক মাঠে করি প্রতি বছর, এটা আমাদের থাকে। তো সেই ক্ষেত্রে এই প্রতিবেদনগুলো আরও কিছু প্রতিষ্ঠান করে থাকে, তোমরা নাম শুনেছো SRDI, যে সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এবং এই শব্দগুলো কিন্তু অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ কিন্তু আসতে পারে। তা আমি এখন একবার বলছি, যদিও এগুলো বই নেই, তারপরে তোমরা যদি মনে না থাকে তাহলে হচ্ছে আবার তোমরা নেট থেকে সেগুলো খুঁজে দেখবে। তো SRDI হচ্ছে কি, জিএসআরডি হচ্ছে গিয়ে সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এরা কি করে যে ছোট ছোট এলাকায় জরিপ করা, মানে হচ্ছে আমরা বিস্তারিত জরিপ পদ্ধতি করি, ছোট ছোট এলাকায় পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করে আমরা বিস্তারিত জরিপ পদ্ধতির কাজটি করে থাকি। তো এরা হচ্ছে কি এই প্রতিষ্ঠানটি আমাদের এই জরিপ পদ্ধতির কাজ করে থাকে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন কিছু কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে এই মৃত্তিকা জরিপ পদ্ধতির কাজগুলো করে থাকে। এদের মধ্যে আমরা বিনা নাম শুনেছি, যে কৃষি প্রতিষ্ঠান বিনা। তো বিনা হচ্ছে কি যে বাংলাদেশ যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। তো এটা হচ্ছে বিনা, এই বিনার একটা প্রকল্প আছে। এছাড়া আছে BADC, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা হচ্ছে কি বীজ বর্ধনকারী একটা প্রতিষ্ঠান। এছাড়া আছে বাড়ি, আমরা নাম শুনেছি বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এই যে এই প্রতিষ্ঠানগুলো আছে এরা বিভিন্ন সময়ে কৃষিকাজের সুবিধার্থে শস্য নির্বাচনের ক্ষেত্রে এই জরিপ কাজ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে।
তো সেই ক্ষেত্রে মৃত্তিকার জরিপ পদ্ধতির ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি, যে যদি পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতে চাই, তাহলে আমরা যেই এলাকায় মৃত্তিকার জরিপ পদ্ধতির কাজটা করব, সেখানে আমাদের কী করতে হবে, খুব ঘন ঘন পিট খনন করতে হবে। খুব ঘন ঘন পিট খনন করে আমরা সেইখানে জরিপ কাজগুলো সম্পন্ন করি একদম সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে যে পদ্ধতি, তো এই জরিপের সময় আমরা যে ট্রাভার্স লাইন থাকে, যে ট্রাভার্স লাইন এবং যে আমরা যে অগারিং করি, যেটা দিয়ে আমরা মৃত্তিকাটাকে হচ্ছে পিট খনন করি, সেটা খুব ঘন ঘন সম্পন্ন করে থাকি। তো এই যে পদ্ধতিটা বা কর্মকৌশলটাকে আমরা 4টা পর্যায়ে ভাগ করি। কয়টা পর্যায়ে? 4টা পর্যায়ে ভাগ করে থাকি। তো এই 4টা পর্যায়ের প্রথম পর্যায়ে যেটা হচ্ছে গিয়ে যে মাঠ পূর্ব পরিদর্শন, যে মাঠকে আমাদের কি জরিপের কাজের আগেই পূর্ব পরিদর্শন করে আসতে হবে। এরপরে আছে আমাদের কি মৃত্তিকার যে মাঠের জরিপ কার্য সম্পাদন, যেই কাজটা আমরা মাঠে যে প্রতি বছর করি, জরিপ কাজটা কি করতে হবে, সম্পাদন করতে হবে। এরপরে সম্পাদন করার পর আমাদের মানচিত্র অঙ্কন করতে হবে, যে এই তথ্য আমরা মাঠে পাবো এবং গবেষণায় কাজ করব, কাজ করে তথ্য সমন্বয় করে আমাদের মানচিত্র অঙ্কন করতে হবে। এবং সবশেষে যেই কাজটা করতে হবে, আমাদের কি করতে হবে, যে আমরা জানি যে কোনো গবেষণার ক্ষেত্রে, যে কোনো থিসিসের ক্ষেত্রে আমাদের অবশেষে রিপোর্ট তৈরি করতে হয়, প্রতিবেদন প্রকাশ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা চলে আসি প্রথমে মাঠ পূর্ব পরিদর্শন। তো এই যে মাঠ পূর্ব পরিদর্শন, এটাকেই বলা হচ্ছে ওয়ার্ক প্ল্যান। যে আমি একটা প্রথমে শব্দ বলেছি যে পরীক্ষা তোমাদের আসতে পারে, ওয়ার্ক প্ল্যান বলতে আমরা কি বুঝি। তাহলে যে মাঠ পূর্ব পরিদর্শন, তো মৃত্তিকা জরিপ পদ্ধতিটা কি, এটা হচ্ছে একটা দলভিত্তিক কর্ম। এটা হচ্ছে কি, যে দলভিত্তিক আমরা অনেকে মিলে এই কাজটা করে থাকি। এবং এইখানে কি হয়, যে এই জরিপ কাজটা করতে গেলে আমার অনেক দক্ষ জনশক্তি লাগবে, যারা হচ্ছে জরিপ কাজে বিশেষজ্ঞ, দক্ষ, সেই জনশক্তি যেরকম লাগবে, তেমনি কাজটা করতে গেলে আমার প্রচুর অর্থেরও প্রয়োজন হবে, প্রচুর অর্থের প্রয়োজন হবে। হ্যাঁ, কেন হবে সেটা আমি একটু পরে আসছি। তাহলে এই যে মৃত্তিকা জরিপ কাজ করব, এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা পূর্ব পরিকল্পনা করতে হবে। তো মৃত্তিকা জরিপের এই পূর্ব পরিকল্পনাকে বলা হচ্ছে ওয়ার্ক প্ল্যান। তাহলে আমরা যদি বলি 1 মার্কসের জন্য আমাদের প্রশ্ন আসে ওয়ার্ক প্ল্যান বলতে আমরা কি বুঝি, তাহলে ওয়ার্ক প্ল্যান বলে হচ্ছে মৃত্তিকা জরিপের এই পূর্ব পরিকল্পনাকে বলা হচ্ছে আমার কি, ওয়ার্ক প্ল্যান। তো এই ওয়ার্ক প্ল্যানকে আবার আমরা বলতে পারি যে মাঠ পূর্ব পরিদর্শন। তো প্রায় কোশ্চেন আসছে ওয়ার্ক প্ল্যান বলতে কী বুঝো এবং ওয়ার্ক প্ল্যানের ধাপগুলো বর্ণনা করো। তো এখন আমরা চলে আসছি মৃত্তিকা জরিপের হচ্ছে ওয়ার্ক প্ল্যানের ধাপ। তাহলে ওয়ার্ক প্ল্যান ধাপ অথবা মৃত্তিকা পদ্ধতির ধাপে আমরা চলে আসছি। তো প্রথমে আমরা যেটা করব, যে এলাকায় আমরা মৃত্তিকা জরিপ কাজ করব, সেই এলাকার কয়েক প্রকার বেজ ম্যাটেরিয়াল সংগ্রহ করতে হবে। তো বেজ ম্যাটেরিয়ালটা কি, যে বেজ ম্যাটেরিয়ালটা হচ্ছে বা বেজ ম্যাপটা হচ্ছে, যে আমরা হচ্ছে গিয়ে এলাকার প্রতিরূপ নকশা, সেই এলাকার প্রতিরূপ নকশা, যে আমি যে কাজটা করব সেই এলাকার সম্পর্কে আমাকে আগেই জানতে হবে। আমরা নকশাটা জানি যে কি, সেটা হচ্ছে সাংকেতিক চিহ্নের মাধ্যমে হতে পারে বা ছবিও হতে পারে। যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা যেতে পারি ওই এলাকায়, অথবা আমাদের কাছে কোনো ছবি থাকলেও আমরা সেই কাজটি করতে পারি। তাহলে বেজ ম্যাটেরিয়াল বলতে আমরা কি বুঝি, বেজ ম্যাটেরিয়াল হচ্ছে কোনো এলাকার হচ্ছে যে কি, প্রতিরূপ নকশা। তো এর মধ্যে প্রধান হচ্ছে কি, এর মধ্যে প্রধান হচ্ছে এলাকার এরিয়াল ফটোগ্রাফ এবং টোপোগ্রাফিক ম্যাপ। তো এরিয়াল ফটোগ্রাফ যেটা হচ্ছে একটা বিশেষ প্রকার বিমান থেকে আকাশ থেকে তোলা ছবি, ওই এলাকার আকাশ থেকে তোলা একটা ছবি এরিয়াল ফটোগ্রাফ। তো সেটা আমরা সংগ্রহ করতে পারি কোত্থেকে, সেটা সংগ্রহ করতে পারি বিমান বাংলাদেশ, বিমান বাংলাদেশ থেকে আমরা সেটা সংগ্রহ করতে পারি। এবং যেটা টোপোগ্রাফিক ম্যাপ আছে, সেটা আমরা সংগ্রহ করব টোপোগ্রাফিক ম্যাপ সয়েল সার্ভে অফ বাংলাদেশ থেকে আমরা সেটা সংগ্রহ করতে পারি। আর আজকাল ইন্টারনেটের যুগে আমরা জানি যে কি, যে কোনো এলাকার যে গুগল ম্যাপ আছে, সেই গুগল ম্যাপ থেকে পৃথিবীর যে কোনো একটা এলাকার আমরা পরিষ্কার ছবি কিন্তু সংগ্রহ করতে পারি। তো আর এলাকা যে তোমার হচ্ছে থানা এবং মৌজা ম্যাপ আছে, সেটাও আমরা সংগ্রহ করতে পারি ডিএলআর অফিস থেকে, যে এলাকার যে লোকাল স্থানীয় আছে ভূমি রেকর্ড এবং জরি অধিদপ্তর, সেইখান থেকে আমরা কি করতে পারি, এই ডিএলআর এই অফিস মৌজা থেকে আমরা মৌজা ম্যাপটা বা থানা ম্যাপটা সংগ্রহ করতে পারি। তাহলে আচ্ছা, আমাকে এই জিনিসগুলো, এটা হচ্ছে আমার বেজ ম্যাটেরিয়াল, যেই গুলো দেখে আমি কাজটা আমার জন্য কি হবে, সহজ হয়ে যাবে। তাহলে এখন এরিয়াল ফটোগ্রাফ থেকে আমি কি করব, যে এই যে এরিয়াল ফটোগ্রাফ, এই এরিয়াল ফটোগ্রাফ তো আমার ছবিটা থাকবে, ছবিটা তোলা থাকবে ওই এলাকার। এখন সেই ছবিটার যে চিত্র আমি দেখব, সেই ছবিটা দেখে হয়তো ভালোভাবে বোঝা যাবে না, এই জন্য আমরা একটা যন্ত্র ব্যবহার করি, স্টেরিওস্কোপ। স্টেরিওস্কোপ একটা যন্ত্র আছে, সেই স্টেরিওস্কোপ যন্ত্রটা কিন্তু তোমাদের পরীক্ষা প্রায় আসে যে স্টেরিওস্কোপ যন্ত্র কি বা এর ব্যবহার লিখো। তো স্টেরিওস্কোপ যন্ত্র এই ফাঁকে আমি একটু বলে নিই, পরে যদি বিস্তারিত বলবো। স্টেরিওস্কোপ যন্ত্র হচ্ছে একটা বিশেষ যন্ত্র, বা এটা হচ্ছে একটা ঘন দর্শন যন্ত্র, এর বাংলা নাম হচ্ছে ঘন দর্শন যন্ত্র। যে যখন দুইটা ছবিকে আকাশ থেকে তুলে ওভারল্যাপিং করা হয় একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অনুসারে, তখন ওই যন্ত্রের নিচে রাখলে ওই ছবিটাকে আমরা ত্রিমাত্রিক রূপে দেখি এবং স্পষ্ট পরিষ্কারভাবে দেখা যায়। তো এটা হচ্ছে
স্টেথোস্কোপের যন্ত্রের কাজ। তাহলে এই যন্ত্রের কাজ হচ্ছে যে দুইটা এরিয়াল ফটোগ্রাফকে আমরা কি করব, স্টেথোস্কোপের নিচে রেখে সমন্বয় করে আমরা পর্যবেক্ষণ করব। তো যে ব্যক্তি হচ্ছে দক্ষ মৃত্তিকা জরিপকারী, সে কি করতে পারে, ওই ত্রিমাত্রিক ছবি দেখে সে ধারণা করে নিতে পারে যে কোথায় খাদ আছে ওই এলাকায়, বেসিন কোথায়, উঁচু জমি আছে কোথায়, শস্য চাষ হচ্ছে কোথায়, জলাভূমি আছে কোথায়, তোমার হচ্ছে খাল বিল বা নদী আছে। তো এই স্টেথোস্কোপ ভিশন সম্পর্কে এমনকি মৃত্তিকার ক্যাটেনা সম্পর্কে ধারণা পাওয়া যায়, মানে এক যে উপর থেকে নিচ স্লোপ ডাউন, যে পাহাড় থেকে উপর থেকে যে নিচে ডাল আসে মৃত্তিকার ক্যাটেনা আমরা যেটাকে বলে থাকি, সেই সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায় এই যন্ত্রের সাহায্যে। এখন আমরা তাহলে এই এলাকার এই বেজ ম্যাটেরিয়ালগুলো আমাকে সংগ্রহ করতে হবে অবশ্যই জরিপ কাজের আগে। এরপরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যে এলাকায় যাব সেই এলাকার ভৌগোলিক অবস্থানটা আমাকে জানতে হবে, অর্থাৎ কোন জেলায় যাচ্ছি আমরা, কোন থানায় যাচ্ছি বা কোন ইউনিয়নে যাচ্ছি, এবং তার চারপাশের থানা ইউনিয়ন গ্রামের নামগুলো কি তা আমাদেরকে কী করতে হবে, আগে থেকেই জেনে নিতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, যে এলাকার ভূপ্রকৃতি ফিজিওগ্রাফি, অর্থাৎ যে এখানে জমিগুলো কি ভূমির যে মানুষের কাছ থেকে আমরা একটু জেনে নিব যে উঁচু না নিচু, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের যে এইখানে পানি কীরকম থাকে, শুষ্ক মৌসুমে পানি কত দূর নিচ থেকে আনা যায়, এরকম বিভিন্ন তথ্য আমরা জেনে নিব। তো এই সম্পর্কে আমরা আরেকটা ধারণা পেতে পারি SRDI বা ব্রাক থেকে, তোমার BADC থেকে আমরা এই সম্পর্কে কী করতে পারি, আরেকটি আমরা ধারণা পেতে পারি। এরপর আমরা কি করতে পারি, যে নির্ধারিত যে জরিপ এলাকায় আমরা যাব সেই এলাকার হচ্ছে তোমার জলাশয়, যেমন কি খাল বিল বা নদী পুকুর ডোবা, এগুলো কী পরিমাণ আছে, কতটুকু আছে, এবং ভূপৃষ্ঠের কত নিচে আমরা এই শুষ্ক মৌসুমি পানি পাবো, এবং এই পানির মানটা কীরকম, লবণাক্ত নাকি, এখানে আয়রন আছে কিনা, বিভিন্ন গুণ মান সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের তথ্য আগে থেকে কি করব, সংগ্রহ করে নিব। এরপরে হচ্ছে আমরা এলাকাটাতে যে যাব সেখানে সহজে কিভাবে যাতায়াত করা যাবে, হ্যাঁ সাধারণ মানুষ সেখানে কীভাবে যাওয়া যায়, দ্রুত কীভাবে যাওয়া যায়, বিভিন্ন ধরনের তথ্য আমার এরকম নিতে হবে। এরপর হচ্ছে এলাকাটিতে বার্ষিক কী পরিমাণ বৃষ্টিপাত হয়, এলাকাটিতে কী পরিমাণ বার্ষিক বৃষ্টিপাত হয়, এবং সেই ক্ষেত্রে যদি আমি পারি মাসওয়ারি বৃষ্টিপাতের রেকর্ড, তারপর হচ্ছে কি তোমার ওইখানে তাপমাত্রা কীরকম থাকে, সেই জিনিসগুলো আমাকে কী করতে হবে, জানতে হবে। অর্থাৎ আর্দ্রতা, এরপর হচ্ছে বাষ্পীভবন, সেই বিষয় সম্পর্কে আমাকে কী করতে হবে, বর্তমানে কী অবস্থা এবং বেশ কয়েক বছর আগের যদি অতীত রেকর্ড থাকে সেগুলো আমরা সংগ্রহ করে পর্যায়ক্রমে আলোচনা করে নিতে হবে। এরপরে হচ্ছে যে মৃত্তিকার গঠন প্রক্রিয়াগুলো কীরকম, সেই তথ্যগুলো আমাদের আগে থেকে জেনে নিতে হবে। এরপরে আর পাশাপাশি আর কি জানতে হবে, যে এলাকাটাতে রবি ফসল, তারপর হচ্ছে তোমার খরিফ ফসল, খরিফ টু, এই মানে মৌসুমি, মোট কথা হচ্ছে শস্য সম্পর্কে আমাকে জানতে হবে যে কোন কোন ফসল ওই এলাকাতে চাষ হয়ে থাকে, এইসব তথ্য আমাকে সংগ্রহ করতে পারবে। তো এগুলো আমরা সংগ্রহ করার জন্য আমরা আগেই বললাম যে বিভিন্ন আমরা অফিস থেকে নিতে পারি, যেমন এখানে বাড়ি থেকে আমরা নিতে পারি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে আমরা এই সঠিক তথ্যগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা নিতে পারি আগে থেকেই জোগাড় করে। এরপর হচ্ছে যে জরিকা এলাকায় যে আমরা যাব সেইখানে হচ্ছে কি আমার সর্বাধিক কী বৈশিষ্ট্য সম্পন্ন মৃত্তিকা পাওয়া যেতে পারে, সেই এলাকাটাতে আমরা যাব, যে কী বৈশিষ্ট্য সম্পর্কে, যেটা SRDI আগে থেকে প্রকাশ করে রাখে। এবং এই মৃত্তিকা সংগ্রহের বিষয়কে আমরা যে মৃত্তিকা যে আমরা সংগ্রহ করে নিয়ে আসবো, নমুনা আমাদের গবেষণাগারে এনে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো, তো সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, যে আগে থেকে আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক করে নিতে হবে। তাহলে এই কাজগুলো কি হলো, এই কাজগুলো হচ্ছে আমার কি ওয়ার্ক প্ল্যান। তাহলে যদি তোমাদের ওয়ার্ক প্ল্যান আসে বা ওয়ার্ক প্ল্যানের ধাপগুলো আসে, আমাদের কিন্তু এই পর্যন্তই থামতে হবে, আমরা কিন্তু আর লিখবো না। তাহলে ওয়ার্ক প্ল্যান কি বা ওয়ার্ক প্ল্যানের ধাপগুলো মানে মাঠ পূর্ব পরিদর্শনের যে কাজের ধাপগুলো আছে আমরা এই পর্যন্তই মোটামুটি শেষ করব, তথ্য সংগ্রহ করব, যে সেটাই হচ্ছে আমার ওয়ার্ক প্ল্যান বা মাঠ পূর্ব পরিদর্শনের একটা ধাপ। এরপরে চলে আসি আমরা আমাদের দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে যে আমরা এই করবো, হয় আর দুই একটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখতে হবে, যে আমরা ওয়ার্ক প্ল্যানের সর্বশেষ ধাপ যেটা, যে আমরা যে যন্ত্রপাতিগুলো নিব আমাদের তো সেই ক্ষেত্রে আমাদের কী কী যন্ত্রপাতি লাগবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে মৃত্তিকা নমুনা সংগ্রহকারী যন্ত্রপাতি, যেগুলো আমরা সংগ্রহ করে আনবো আমাদের হচ্ছে গিয়ে ল্যাবে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে মৃত্তিকার অগাল লাগবে, যেটা দিয়ে আমাদের পিট খননে সাহায্য করে থাকবে, কোদাল লাগবে, তারপর হচ্ছে আমরা যেই ব্যাগে করে আনবো প্লাস্টিকের নমুনা ব্যাগ লাগবে, এবং কোন মাটি নিলাম, যে আমরা যদি পিট অনেকগুলো খনন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ট্যাগ করব যে এটা কোন মাটি কোন স্যাম্পল, সেই স্যাম্পলকে ট্যাগ করার জন্য আমাদের নমুনার ট্যাগ আগে থেকে এগুলো রেডি করে রাখতে হবে। দ্বিতীয়ত লাগবে আমাদের যেটা হচ্ছে মাঠ পরীক্ষণ যন্ত্রপাতি। তো মাঠ পরীক্ষণ যন্ত্রপাতির ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো লাগবে, সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে গিয়ে যে আমাদের পিএইচ মিটার লাগবে, পকেট পিএইচ মিটার। এরপর হচ্ছে মুনসেল কালার চার্ট লাগবে মৃত্তিকার রঙকে হচ্ছে কি নির্ণয় করার জন্য। আমার 10% হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে অ্যাসিডিটি বা ক্ষারীয়তা নির্ণয় করার জন্য। এরপর হচ্ছে গিয়ে হ্যান্ডেল লাগবে, ফিতা লাগবে, কম্পাস লাগবে, ক্যামেরা লাগবে।
এই জিনিসগুলো হচ্ছে আমার মাঠে যখন আমি কাজ করব সেই ক্ষেত্রে আমার এই যন্ত্রপাতিগুলো লাগবে। এবং অবশ্যই আমরা যখন মানচিত্র অঙ্কন করব সেই ক্ষেত্রে আমার কী যন্ত্রপাতিগুলো লাগবে, সেই ক্ষেত্রে আমি আমাদের যে স্টিরিওস্কোপ লাগবে, কারণ আমাদের ছবিকে হচ্ছে কি ত্রিমাত্রিক ছবি দেখতে হবে। এরপরে তো আমরা জানি যে যেগুলো মানচিত্র অঙ্কনের জন্য পেন্সিল, রং, ইরেজার এই জিনিসগুলো আমাদের লাগবে। তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত ওয়ার্ক প্ল্যানের ধাপগুলো শেষ করব। তাহলে এই ওয়ার্ক প্ল্যানের ধাপ কিন্তু আমাদের এর চেয়ে বেশি লেখা যাবে না। এরপরে চলে আসি আমরা মাঠের মধ্যে আমাদের যেই কাজটা আমরা যে করি, এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজটা আমরা ভালো করতে পারলে কিন্তু আমরা দক্ষ মৃত্তিকা জরিপকারী হয়ে যাব। তাহলে আমরা যদি দক্ষ মৃত্তিকা জরিপকারী হতে চাই তাহলে আমাদের এই কাজ খুব মনোযোগ সহকারে করতে হবে। তাহলে মাঠ জরিপ কাজ কি? যে মাঠ জরিপ কাজ হচ্ছে যে এই জরিপের প্রধান একটা অংশ। এবং এই জরিপ পর্যায়ে আমরা কি করব, প্রথমেই আমরা এলাকায় যাব, যে এলাকায় আগে থেকে আমরা সব ঠিক করে রাখলাম, সেখানে যে মাঠের যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর আছে সেখানে আমরা হচ্ছে গিয়ে কি করব, যে পিট খনন করব। এবং পিটের খনন হচ্ছে আমাদের সুবিধা অনুযায়ী করব, যে 1/1 মিটার দৈর্ঘ্য প্রস্থও করতে পারি, বা একটু বড় পিট খনন করলে যে 1x1x1 এইভাবেও আমরা করতে পারি। তো আমরা হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে সব কিছু লেখার জন্য আমাদের একটা প্রোফাইল শিট থাকবে, যেটা তোমাদের হাতে থাকে। সেই প্রোফাইল শিটে আমরা সব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে আনবো। এখন আমরা তাহলে মাঠ জরিপের যে কাজগুলো, সেই কাজগুলো কি করি, সেই কাজগুলো আমি হচ্ছে আগের লেকচারেও বলেছি, এখন একটু সংক্ষেপে বলবো। যে আমি তোমাদের যখন প্রোফাইল পর্যবেক্ষণ একটা ফার্স্ট ইয়ারই পড়াই আমরা, সেখানে কিন্তু বিস্তারিত বলা থাকে যে হরাইজন কীভাবে নির্ণয় করতে হয়, কি দেখে আমরা কীভাবে কী করি। তো সেই ক্ষেত্রে আমি আজ একটু এইখানে সংক্ষেপে বলবো। সেই ক্ষেত্রে আমরা যেটা কী করি, যে আমরা যে মৃত্তিকার সয়েল সিরিজ যে আমরা হচ্ছে কি নির্ণয় করার জন্য আমাদের মৃত্তিকার প্রোফাইলে কয়টা হরাইজন থাকে, ও, এ, বি, সি। তাহলে এই যে ও, এ, বি, সি এই হরাইজনগুলোকে আমরা কি করব, সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে। যে পার্থক্য যত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা যাবে ততই আমরা সয়েল সিরিজ সম্পর্কে কি স্পষ্ট ধারণা পাবো। এবং এইখানে আমরা যে জিনিসগুলো সম্পর্কে হচ্ছে গিয়ে ধারণা নেই, সেটা হচ্ছে মৃত্তিকার ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য, যেটা আমাদের সয়েল ফিজিক্সের একটা অংশ। এবং পরবর্তী লেকচারে আমি এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, ওইখানে একটা কোশ্চেন আসে যে তোমাদের প্রায় মৃত্তিকার ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো আমরা যেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, বারবার বলি যে 13টা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো একেবারে আমাদের মানে মৃত্তিকার স্টুডেন্ট মানেই আমাদের এই 13টা বৈশিষ্ট্য একেবারে কি মুখস্থ একদম ঝরঝরা থাকতে হবে। তাহলে সেই 13টা বৈশিষ্ট্য আমরা কি মাপি সেগুলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে প্রথমে মৃত্তিকার উৎস বস্তু, মৃত্তিকার বুনট, তারপর হচ্ছে মৃত্তিকার বর্ণ বা কালার, মৃত্তিকার সংযুক্তির মান, তারপর হচ্ছে প্লাস্টিসিটি, তারপরে পোরোসিটি বা সচ্ছিদ্রতা, তারপর হচ্ছে গিয়ে হার্ডনেস বা দৃঢ়তা, এরপর হচ্ছে গিয়ে অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থের পরিমাণ, মৃত্তিকার পিএইচের মান। এছাড়া হচ্ছে মৃত্তিকার মধ্যে, হ্যাঁ, যে মৃত্তিকার মধ্যে যখন আমরা কাঁকর বা নুড়ি, কংক্রিট পাই কিনা, এটাকে বলা হয় মোটলিং, হ্যাঁ, বা যে কংক্রিশন পাই কিনা। তো এই কাঁকর বা নুড়ি কণা কীরূপ আছে সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এরপর হচ্ছে চুন আছে কিনা, ক্যালসিয়ামের উপস্থিতি আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এরপর হচ্ছে গিয়ে লবণের উপস্থিতি, সোডিয়াম, হ্যাঁ, এটা আছে কিনা। এবং হচ্ছে সেইখানে হচ্ছে পানি নিষ্কাশন কীরকম হয়, এই 13টা বৈশিষ্ট্য আমাদেরকে কী করতে হবে, ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। এখন সব মৃত্তিকায় যে এই 13টা বৈশিষ্ট্য পাওয়া যাবে তা কিন্তু না, তবে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের পর্যবেক্ষণ করতেই হবে। তো এই হচ্ছে আমার মৃত্তিকা জরিপের কাজ বা মাঠের কাজ। এরপরে আমরা চলে আসবো কি, এই কাজগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে করার পর যেই কাজটা করবো, আমরা মানচিত্র তৈরি করবো। এরপর কী করবো, আমরা মানচিত্র তৈরি করব। তো মানচিত্র তৈরির ক্ষেত্রে কী করতে হবে, যে মাঠে মৃত্তিকা জরিপের কাজ যখন আমরা সুচারুভাবে সম্পন্ন করে ফেলবো, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে তোমার হচ্ছে যে জরিপের যে মৃত্তিকা আছে সেই আমরা মানচিত্রটা অঙ্কন করব। তো মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে কি করব, আমরা মৃত্তিকার মাঠে যে পর্যবেক্ষিত বৈশিষ্ট্যগুলো লিখে আনলাম শিটের ভিতরে, প্রোফাইল শিটে, সেই তথ্যগুলা এবং গবেষণাগারে আমরা পরীক্ষা করব, করে এই প্রাপ্ত তথ্য দুইটাকে কি করব, সমন্বয় সাধন করব। সমন্বয় সাধন করার পরে আমরা কি করব, যে আমরা একটা সিদ্ধান্ত নিব, সঠিক সিদ্ধান্ত নিব যে এই মৃত্তিকার জায়গার সিরিজটা আসলে যে কোন সিরিজের অন্তর্ভুক্ত। এবং এটা আমরা কি করি, যে তোমার SRDI আছে তাদের একটা কি টু সয়েল সিরিজ এই ডাটা তথ্যের বিরুদ্ধে একটা বই আছে, সেইখান থেকে আমরা মিলিয়ে আমরা এই সয়েল সিরিজে কী করি, নামকরণ করি। তো এই যে সিরিজ আছে, এই সিরিজ সম্পূর্ণ নির্ধারণ করার পর আমরা কি করব, যে প্রতিটা সিরিজ আছে সেই সিরিজকে আমরা সুনির্দিষ্ট রং এবং সীমানা দিয়ে চিহ্নিত করে দিব। এবং এগুলোর জন্য আমরা জানি যে মানচিত্র যদি করে থাকি এর আগে জরিপের কাজ, যে কোনো জরিপ কাজে এই কাজগুলো করা হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি। কী করি, সাংকেতিক চিহ্ন দিয়ে যাতে বোঝা যায় যে এটা দিয়ে কী বোঝাচ্ছে, এই সাংকেতিক চিহ্ন দিয়ে এটা দিয়ে কী বোঝাচ্ছে। তাহলে জরিপকৃত এই সীমানাগুলো আমরা নির্ধারণ করে আমরা বাইরে যে মৌজা, তারপর হচ্ছে ইউনিয়ন, এর রাস্তা, নদী, খাল, এগুলো সব দেখাবো, আমরা মানচিত্রে এগুলো সব দেখাবো। এবং সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা সেগুলো কী করব, সেগুলোকে ইন্ডিকেট করে দিব।
তো আমরা প্রথমে একটা খসড়া মানচিত্র তৈরি করব। কি করব? একটা খসড়া মানচিত্র তৈরি করব এবং বারবার সেটাকে আমরা বেশ কয়েকবার কি করব? সমন্বয় করব। অতঃপর যখন আমরা মনে করব যে হ্যাঁ আমাদের মোটামুটি আমাদের ডিসিশন বা সিদ্ধান্ত ঠিক আছে, তখন আমরা একটা চূড়ান্ত মানচিত্র অঙ্কন করব। তো যেই এলাকায় সাধারণত মৃত্তিকা জরিপ হয় পদ্ধতি, সেই ক্ষেত্রে আমরা যে ম্যাপ স্কেলটা ব্যবহার করি, সেই ম্যাপ স্কেলটা সাধারণত হচ্ছে তোমার 1:5000 মিটার, 1:5000 মিটার, তবে এলাকা ভেদে এটা বেশিও হতে পারে। তো এটা হচ্ছে আমার কি মৃত্তিকার মানচিত্র অঙ্কন। এবং সবশেষে আমি যেই কাজটা করব, প্রতিবেদন বা রিপোর্ট তৈরি করব। তো এই প্রতিবেদন রিপোর্ট নিয়ে আবার কিন্তু আলাদা একটা কোশ্চেন আসে যে তোমরা কীভাবে মৃত্তিকা জরিপের রিপোর্ট তৈরি করবে, সেই সম্পর্কে প্রতিবেদন লেখো বা রিপোর্ট, একটা 10 মার্কের একটা কোশ্চেন আসে। তো প্রতিবেদনটা আমি একটু পরে 5 মিনিট একটু বলবো। তাহলে প্রতিবেদনটা কি, যেটা হচ্ছে একদম মৃত্তিকা জরিপের একদম সর্বশেষটা একটা ধাপ বা কাজ। তো মাঠ জরিপ কাজ যখন আমরা শেষ করে ফেলবো এবং গবেষণাগারে যখন কাজ করব, তো মৃত্তিকার যে রাসায়নিক বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা নির্ধারণ করব। রাসায়নিক বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করার পরে সকল তথ্যকে আমরা সমন্বয় করব। সমন্বয় করে আমরা এই প্রতিবেদন কাজটা করব। তো প্রতিবেদন আমরা আবার 2 উপায়ে করে থাকি। হ্যাঁ, 2 উপায়ে করে থাকি। সেইখানে হচ্ছে কি প্রথম ধাপে যে কাজটা করি, আমরা এলাকার সাধারণ যে বিষয়গুলো আছে, এলাকার যে এর আগে পড়ে আসলাম যে ওয়ার্ক প্ল্যানের ধাপগুলো, সেই কাজগুলো আমরা উপস্থাপন করব। এর মধ্যে হচ্ছে এলাকার আয়তন, অবস্থান, সীমানা, জনসংখ্যা, হ্যাঁ, ভূপ্রাকৃতিক যাতায়াত অবস্থা, জলবায়ু, পানি সম্পদ, জমি ব্যবহারের মাত্রা, এখানে উৎপাদিত ফসল, মানুষের জীবনযাত্রার মান, এই কয়টা কোটেশন আকারে লিখে আমরা সেই সম্পর্কে তথ্য দিব। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের হচ্ছে পূর্ণ বিবরণ থাকবে। এখানে হচ্ছে মৃত্তিকা প্রোফাইলে যে আমরা জরিপ কাজগুলো সম্পন্ন করলাম, যে 13টা বৈশিষ্ট্য ছিল, এই 13টা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা লিখব। 13টা বৈশিষ্ট্য সম্পর্কে লিখে এবং এখানে হচ্ছে আমরা যে সহজলভ্য মৃত্তিকার যে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো আছে, নাইট্রোজেন, ফসফরাস বা পটাশিয়াম, জিঙ্ক, সালফার, সেই মানগুলো যে আমি গবেষণাগারে করব, মৃত্তিকা কতটুকু কী পরিমাণে এই জিনিসগুলো আছে, এই পুষ্টি উপাদানগুলো, তার পরিমাণগুলো আমাকে উল্লেখ করতে হবে। তাহলে এই হচ্ছে কি রিপোর্ট বা প্রতিবেদনের কাজ। তাহলে এটা হচ্ছে কি ওভারঅল আমার মৃত্তিকা জরিপ পদ্ধতি। এই মৃত্তিকা জরিপ পদ্ধতির মধ্যেই কিন্তু 3টা প্রশ্ন আসে ভাগ ভাগ করে। এই বিষয়গুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে এবং ভালো করে বুঝতে চেষ্টা করবে। আরেকটু আমি বলবো, সেটা হচ্ছে মৃত্তিকা যেটা জরিপ রিপোর্ট তৈরি বা প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটাও তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই রিপোর্ট তৈরিটা কিন্তু অলরেডি আমি বলে ফেলছি, কিন্তু এখন তোমাদের সুবিধার্থে একটু আলাদাভাবে আবার 5 মিনিট বলছি। তাহলে যে জরিপ রিপোর্ট, তো এটা আমরা জানি যে আমাদের জরিপ রিপোর্ট তৈরি করতে হবে কেন, আমরা কাজগুলো আগেই বলেছি। মৃত্তিকা জরিপ করি যেহেতু মৃত্তিকা একটা দেশের একটা কি প্রাকৃতিক একটা সম্পদ, এবং এর যাতে আমরা একদম সর্বোত্তম ব্যবহার করতে পারি, সেজন্যই কিন্তু আমাদের এই জরিপ কাজ করা। তো আমরা এই জরিপ কাজ তো আমরা আগেই জানি। আগে থেকে কি করি আমরা, এটা কাজগুলো যেটা করি যে আগে থেকেই করি, ঘরে বসে আগে ধারণা নিই, এরপরে মাঠে যাই, মাঠে করার পরে শেষে আমরা সর্বশেষে গবেষণাগারে সম্পন্ন করি। এইভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পরে যে গবেষণামূলক যে আমরা সকল ক্রিয়াকর্ম সম্পন্ন করার পর আমরা যেই রিপোর্ট প্রকাশ করি তাকেই বলা হয় প্রতিবেদন রিপোর্ট। তাহলে প্রশ্ন যদি আসে 1 মার্কসের জন্য জরিপ রিপোর্ট কি, তাহলে এটা আমাদের নিজেদের মতো করে করতে হবে, এটাকে লিখতে হবে। তো তোমরা হচ্ছে গিয়ে যারা সায়েন্সে আমরা জানি যে আমাদের একটা থিসিস তো থাকে, গবেষণা থাকে, তাহলে যেই কোনো, শুধু জরিপ রিপোর্ট না, যেই কোনো রিপোর্টের ক্ষেত্রে আমরা যে ধাপগুলো একটু খেয়াল করব, সেই ধাপগুলো একটা রিপোর্টের মধ্যে থাকতেই হবে। সেই ধাপগুলো আমরা একটু এক নজরে দেখে যাই। প্রথম হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। তো কৃতজ্ঞতা স্বীকার হচ্ছে যে এই অংশে মৃত্তিকা জরিপ কাজ যখন আমরা করি, যে কাদের সঙ্গ নিয়ে করা হলো, যে যাদের পরামর্শ, দিক এবং নির্দেশনা সহযোগিতা নেওয়া হয়েছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তো এখানে আমরা দেখা যায় কি অনেক সময় আমরা SRDI, আমরা তো আসলে তাত্ত্বিকভাবে তোমাদেরকে পড়াই, কিন্তু আমরা হচ্ছে দক্ষ জরিপকারী না। তো যার কারণে আমরা কি SRDI যারা দক্ষ জরিপকারী আছে, যারা এই কাজগুলো সবসময় করে, হ্যাঁ, তাদের বিশেষজ্ঞদের আমরা কি করি সাথে করে আমাদের নিয়ে যাই। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমাদের SIDI বিশেষজ্ঞ নিয়ে যাই, এবং আমাদের বিভাগের যে শিক্ষক যারা আছে, যারা ছাত্রছাত্রী যারা, শিক্ষকদের কী করো যে সক্রিয় সহযোগিতা আমরা নিয়ে থাকি। তাহলে বিভাগের শিক্ষকদের সক্রিয় সহযোগিতা নিয়ে থাকি। তাহলে মোট কথা হচ্ছে কি আমরা একটা জরিপ কাজ করতে গিয়ে যাদের সহায়তা নিয়ে থাকি তাদের কৃতজ্ঞতা, তাদের নাম প্রকাশ করে আমাদের প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। জরিপ রিপোর্টের প্রথম পর্যায়ে এই কাজটি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সূচিপত্র। আমরা জানি যে আমরা যে কোনো বইয়ের সূচিপত্র মানে হচ্ছে কি, যে কত পৃষ্ঠায় কোন অংশ বিবরণ দেওয়া আছে, কোন বিষয়টা বর্ণনা করা আছে, সেটা হচ্ছে সূচিপত্র বা ইন্ডেক্স। এরপর হচ্ছে ভূমিকা।
তো ভূমিকা কি? ভূমিকা আমরা যে কোনো জিনিসের যে কোনো বিষয়কে আলোকপাত করতে গেলে ভূমিকা হিসেবে কি লিখি, যে ভূমিকায় আসলে যে মানে এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এটা কোন পদ্ধতিতে করা হয়েছে, এর একটা সংক্ষিপ্ত একটা ধারণা থাকবে। এবং হচ্ছে যে তোমার যদি এখানে কোনো সীমাবদ্ধ থাকে, আমি যে কাজটা করতে যাব যে জায়গায়, সেইখানে অনেক সীমাবদ্ধ থাকতে পারে, যে কোনো জরিপ কাজ করতে গেলে আমার সেখানে অনেক লিমিটেশন বা সীমাবদ্ধ থাকবে, সেই সীমাবদ্ধতার বিষয় যদি থাকে এখানে উল্লেখ করতে হবে। এছাড়া যে বেজ ম্যাপ বা বেজ ম্যাটেরিয়ালগুলো বললাম, যে এরিয়াল ফটোগ্রাফ, তারপর হচ্ছে তোমার এরিয়াল মোজাইক আছে, মানে আমি কোনটা ব্যবহার করলাম, আমরা এরিয়াল ফটোগ্রাফ ব্যবহার করেছি, যেটা ব্যবহার করব সেই নামটা আমার উল্লেখ থাকতে হবে। তো এটা হচ্ছে ভূমিকার একটা কি মোটামুটি আমার একটা ধারণা। এরপরে যেটা আসবে কোটেশন আকারে আমার, সেটা হচ্ছে কি, যে জরিপ এলাকার অবস্থান আয়তন। তাহলে যে এলাকায় আমি জরিপ করছি, যে এলাকায় জরিপ করব, সেই এলাকার কি হবে, জরিপ এলাকার অবস্থান আয়তন থাকবে। তাহলে জরিপের এই রিপোর্টে কি থাকবে, যে ওই এলাকাটার গ্রামের নাম, ইউনিয়নের নাম, এরপর হচ্ছে থানা, এবং এটার হচ্ছে কোন দিক দিয়ে কতটুকু গেছে, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এই সীমানা আয়তনগুলো আমরা এইখানে বর্ণনা করে দেব। এরপর আসবে প্রশাসনিক কাঠামো। তো প্রশাসনিক কাঠামোটা কি, যে হচ্ছে এই যে এলাকায় আমরা জরিপ কাজটা করলাম সেটা কোন উপজেলায় আছে, এবং সেই এলাকার ইউনিয়ন সংখ্যা কয়টা, তারপর হচ্ছে মাটির প্রকৃতিটা কি, বা উৎপাদনের যে শস্যাদি আছে সেই প্রকৃতিগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। মোট কথা হচ্ছে আমাদের এই জরিপকৃত এলাকার একটা পূর্ণাঙ্গ মানচিত্র এখানে থাকবে। প্রশাসনিক কাঠামোতে কি থাকবে, একটা মানচিত্র থাকবে। এই মানচিত্র দ্বারা যাতে বোঝা যায় যে কোথায় আছে ইন্ডিকেট করে আমাকে বোঝাতে হবে, এখানে কিন্তু একটা চিত্র থাকবে, তাহলে মানচিত্র থাকবে এই প্রশাসনিক কাঠামোর মধ্যে। এরপরে আসে আমরা জনসংখ্যা যোগাযোগ, যেটা আমরা আগেই বললাম, যে আমরা আগে থেকে জেনে নিই যে ওইখানে কিভাবে যাওয়া যাবে, এবং ওই এলাকাটা যদি অনেক বেশি বড় হয় তাহলে আমরা কি করব, ইউনিয়ন ভিত্তিক আমরা জনসংখ্যা প্রদান করব। আর এর জন্য আমরা সহায়তা নিতে পারি কার, SIDI এর। ওদের হচ্ছে কি, যে মৃত্তিকা সম্পদ যে নির্দেশিকা আছে, তো মৃত্তিকা সম্পদের নির্দেশিকায় ওদের ওই তথ্য থেকে আমরা কি করব, সাহায্য নিব। এবং দেশের অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যে স্থল পথে যে দেখা যায় যে নৌ যুগপথের মানে এটা হচ্ছে গিয়ে উত্তম। তো মোট কথা হচ্ছে আমরা হচ্ছে যে আসলে কোন বিষয়ে আমরা যাচ্ছি, যে নৌপথে না আকাশপথে যে যাচ্ছি, সেই বিষয়গুলো আমাদের কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে। এরপর আসে আমরা জলবায়ু। জলবায়ু যেটা, যে ওই এলাকার বৃষ্টিপাত, তাপমাত্রা, হ্যাঁ, সারা বছর কীরকম হয়, সেই বিষয়গুলো আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এছাড়া যে বর্ষা, স্বাভাবিক বর্ষা হয়, সেইখানে জমি কতটুকু হচ্ছে আসলে প্লাবিত হয়ে যায়, বন্যা হয়ে যায়। এছাড়া হচ্ছে দিন রাতের ব্যবধানটা কি, তারপর হচ্ছে বায়ুর আর্দ্রতাটা কীরকম। মোট কথা হচ্ছে জলবায়ু সম্পর্কে আমার কী করতে হবে, ধারণা নিতে হবে, ওইখানে আমার এই রিপোর্টে লিখতে হবে। এরপর রিপোর্টে লিখতে হবে যেটা আমার পানির অবস্থান। পানি হচ্ছে পানির অবস্থান, যে মৃত্তিকাটা যে পানি ধারণ ক্ষমতা এবং যে পানি সরবরাহ সেটা কীরূপ আমার এখানে বর্ণনা করতে হবে। আর হচ্ছে কতটুকু গভীরতা থেকে আসলে পানি সংগ্রহ করা যায়, কতটুকু গভীরতা থেকে পানি সংগ্রহ করা যায়, সেই সম্পর্কে আমার এখানে বর্ণনা দিতে হবে। এরপরে আমার বর্ণনা দিতে হবে মৃত্তিকা রিপোর্টে যেটা ভূপ্রাকৃতিক একক সম্পর্কে বা এবং উদ্ভিদের প্রকৃতি সম্পর্কে। তো জরিপকৃত যে অঞ্চল আছে EEZ অ্যাগ্রো, হ্যাঁ, ইকোলজিক্যাল জোন। তো এইখানে তোমরা হচ্ছে যে এইখানেও কোশ্চেন আসে যে বড় EEZ কোনটা এবং ছোট EEZ কোনটা, এটা আমরা অন্য চ্যাপ্টারে আলোচনা করব। এবং যে ভূপ্রাকৃতিক যে ইউনিট কোন শ্রেণীতে পড়েছে, কোন শ্রেণীতে পড়েছে সেই বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। আর এলাকায় যে রবি ফসল, শীতকালীন, খরিফ 1, খরিফ 2, সেই কী কী ফসল উৎপাদন হয়, আমার হচ্ছে এই ভূপ্রাকৃতিক এককে এসে এবং উদ্ভিদের প্রকৃতি এসে এই ফসলের বর্ণনা আমার এখানে দিতে হবে। এরপর হচ্ছে গিয়ে মৃত্তিকা পরীক্ষা। তো মৃত্তিকা পরীক্ষার কথা আমি আর বলবো না। মৃত্তিকা পরীক্ষা হচ্ছে আমরা যে 13টা ভৌত বৈশিষ্ট্যের কথা বললাম, 13টা ভৌত বৈশিষ্ট্য আমাদের একেবারে পুরো সবসময় মুখস্থ রাখতে হবে। তো জরিপ ক্রিয়াকর্ম পরিচালনার জন্য আমাদের এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কী করতে হবে, যে 13টা বৈশিষ্ট্য আছে, মৃত্তিকার বুনট, সংযুতি, ধীরতা, তারপর হচ্ছে গিয়ে বিক্রিয়া, ক্যালসিয়ামের উপস্থিতি, লবণাক্ততা, ক্ষারত্ব, মৃত্তিকার উৎস বস্তু, 13টা বৈশিষ্ট্য। এই 13টা বৈশিষ্ট্য আমরা কী করতে হবে, যে খননের সময় আমরা কী করেছি, যে প্রতিটা পর্যায়ে যে পরীক্ষা করেছি এবং কোনটা কোন গবেষণাগারে পরীক্ষা করেছি, কিভাবে পরীক্ষা করেছি, সেই বিষয়গুলো আমার এই কী করতে হবে, এখানে আমার বর্ণনা করতে হবে। এবং আমার হচ্ছে গিয়ে মানে মোট কথা হচ্ছে এখানে বিস্তারিত বর্ণনা করতে হবে। দেখা যাচ্ছে হয়তো আমি 13টা বৈশিষ্ট্য পাই নাই, যে কটা বৈশিষ্ট্য পেয়েছি আমি সেই কটা বৈশিষ্ট্য আমি এখানে বর্ণনা করব। তাহলে মৃত্তিকার জরিপ পরীক্ষার অংশটা হচ্ছে আমার এই কথা এখানে বর্ণনা থাকবে। এরপর আমার যেটা সর্বশেষ যেটা কাজ, যেটা আমরা হচ্ছে মাঠে গবেষণাগারে কাজ করার পরে যে কাজটা করি, মৃত্তিকার শ্রেণী বিভাগ নির্ণয় করি, মৃত্তিকার শ্রেণী বিভাগ নির্ণয় করি। তো সেটার নাম হচ্ছে সয়েল সিরিজ। তোমাদের একটা প্রশ্ন আসে, সয়েল সিরিজ বলতে কী বুঝো? তাহলে এটা হচ্ছে কি, মৃত্তিকার যে ট্যাক্সোনমিক শ্রেণীবিন্যাস আছে 6টা, অর্ডার, সাব অর্ডার, গ্রুপ, গ্রেড গ্রুপ, ফ্যামিলি এবং সিরিজ, এর মধ্যে সর্বনিম্ন ধাপটাই হচ্ছে আমার কি, সয়েল সিরিজ। তাহলে এই যে সয়েল সিরিজটা আমরা শনাক্ত করব, সেই ক্ষেত্রে আমরা কী করব, যে আবার ওই একই কথা, যে কি, যে 13টা বৈশিষ্ট্য,
যে পার্শ্বচিত্রের গঠনের প্রকৃতি, এর পোরোসিটি বা রন্ধ্র স্পেস, জৈব পদার্থের নাম, পানি নিষ্কাশন অবস্থা, লবণের পরিমাণ, বারবার বলছি না, তাহলে এই যে 13টা বৈশিষ্ট্য, এই 13টা বৈশিষ্ট্য আমাকে কী করতে হবে, একবার মুখস্থ করে ফেলতে হবে, যথাযথভাবে আমাকে পর্যবেক্ষণ করতে হবে, করে এই সয়েল সিরিজটাকে আমাকে শনাক্ত করতে হবে। তো বাংলাদেশে এ পর্যন্ত কয়টা সয়েল সিরিজ আবিষ্কৃত হয়েছে আমরা যতদূর জানি 465টি সয়েল সিরিজ। তো এটা হচ্ছে কি যে SRDI এর একটা বই আছে, সেটা হচ্ছে কি টু সয়েল সিরিজ, সেখানে শনাক্ত করা হয়েছে ওদের ডাটা এবং তথ্য অনুযায়ী। তো আমরা সেইখানে কি করব, এই প্রক্রিয়ার সাথে আমরা কাজগুলো করে তাদের সাথে মিলিয়ে আমরা সয়েল সিরিজের নামকরণ করব। যেমন হচ্ছে গিয়ে যে ধরো ঝালকাঠি সিরিজ, তারপর হচ্ছে তেজগাঁও সিরিজ, সাতলা সিরিজ। তো এই যে সিরিজ, তো প্রথমে হচ্ছে গিয়ে বাংলাদেশের যে জায়গায় প্রথমে একটা সিরিজ শনাক্ত হয়েছে, তাহলে আমরা যদি ওই সিরিজের বৈশিষ্ট্য বাংলাদেশের যে কোনো জায়গায় পাই না কেন, যখন আমাদের ওই সিরিজের সাথে মিলে যাবে তখন ওই জায়গার নাম হবে কি ওই সিরিজ। তাহলে সে প্রথমে যেই সিরিজের নামকরণ হয়েছে সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে পরবর্তীতে ওই একই বৈশিষ্ট্য সম্পন্ন মৃত্তিকা যেটা পাওয়া যাবে সেই বৈশিষ্ট্যের সিরিজের নাম হবে সেই একই সিরিজ। তাহলে আমরা এই কাজগুলো কিভাবে করে থাকি, মাঠে মাঠে তো কিছু আছে যন্ত্রপাতি দিয়ে করে থাকি, যে কিট দিয়ে করে থাকি, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করে থাকি, মুনসেল কালার চার্ট দিয়ে করে থাকি। আর কিছু আছে আমাদের অনুভব দ্বারা, যে মাটিকে হাতে নিয়ে অনুভব ধরে কি মাটিটাকে পানির সাথে মিশিয়ে এটাকে রিং করা যাচ্ছে কি না, তারপর হচ্ছে মাটিগুলো ধরে দানা দানা মনে হচ্ছে কি না বা মিহি মনে হচ্ছে কি না। হ্যাঁ, কিছু আছে অনুভবের মাধ্যমে আমরা করে থাকি। সে বিষয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। তাহলে মোট কথা হচ্ছে যে এইভাবে মাঠে দেখে, চোখে দেখে, অনুভব ধারা এবং হচ্ছে গবেষণাগারে পরীক্ষা করার পর সকল বৈশিষ্ট্য লিখে এরপরে আমরা কি করব, সয়েল সিরিজের নামকরণটা লিখে ফেলবো। এই হচ্ছে আমার সয়েল সিরিজ। এরপর সবার শেষে আমি যেটা চলে আসবো টেক্সোনমিক শ্রেণীবিন্যাসে। তো টেক্সোনমিক শ্রেণীবিন্যাসে কি হবে, যেই ক্ষেত্রে দেখো যে আমি যেটা বললাম টেক্সোনমিক কয়টা আছে আমাদের 6টা, অর্ডার, সাব অর্ডার, গ্রেড, গ্রুপ, সাবগ্রুপ, ফ্যামিলি এবং সয়েল সিরিজ। এই 6টা জিনিসের আমার নামকরণ করতে হবে। তাহলে এই সবগুলোর আমাকে নাম দিতে হবে এবং এই সম্পর্কে আমি তোমাদের সয়েল টেক্সোনমি সম্পর্কে আগে ধারণা দিয়েছি, সেগুলোর সাথে মিলিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। এবং এই কাজটা করার জন্য আমরা সেই কাদের পরামর্শ নিব, SRDA যারা বিশেষজ্ঞ আছে এবং যারা শিক্ষক আছে তাদের সহায়তা আমরা নিব। এবং আমাদের এই কাজগুলো বারবার পর্যবেক্ষণ করতে হবে এবং করে তারপর আমরা ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমিক শ্রেণীবিন্যাসে আমরা নামকরণ করব। এবং সর্বশেষ ধাপ হচ্ছে আবার আমাদের মানচিত্র অঙ্কন করতে হবে। তো মাঠে এবং গবেষণাগারে মৃত্তিকার জরিপ কাজ শেষ করে আমরা কি করব, সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছে আমরা কি করব, যে জরিপ এলাকার মাটিটা তাহলে কোন সিরিজের হতে পারে সেই সিরিজের অন্তর্ভুক্ত করব। এবং সেটা কি করব, কিভাবে করব সেটা আমরা আগেই বলেছি, যে এরিয়াল ফটোগ্রাফ যেটা আমরা আগেই ছবি জোগাড় করেছিলাম, বা মৌজা ম্যাপের উপর যে প্রতিটা সিরিজের যে সীমানাগুলো আছে আমরা সাংকেতিক চিহ্ন দিয়ে কি করব, যে সুনির্দিষ্ট রং অথবা সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করে দেব। মানে চিত্র অঙ্কন করতে আমরা যে কাজগুলো আগেই বলেছি সেই কাজটা আমাদের সম্পন্ন করতে হবে। এবং সর্বশেষে আসি আমরা উপসংহার, যে একটা রিপোর্ট, যে কোনো রিপোর্ট লেখার ক্ষেত্রে উপসংহারে আমরা কী লিখি, উপসংহারে আমরা লিখব যে আমরা কাজ করতে গেলে যাওয়ার পর আমাদের কী কী সীমাবদ্ধতা হয়েছিল, আমাদের কী কী লিমিটেশন অর্থাৎ অসুবিধাগুলো কী ছিল সেই জিনিসগুলো লিখব। এবং জরিপ এলাকায় কী ধরনের মানে কীভাবে তোমরা হচ্ছে যে ক্রপিং সিস্টেম মানে প্যাটার্নগুলো কী পদ্ধতিতে চাষ করে সেইটা লিখতে হবে, এবং কোন ধরনের সার প্রয়োগ করে। আর হচ্ছে গিয়ে রবি মৌসুমে যে হাইব্রিড HYB আছে, যে আমার হাই ইল্ডিং ভ্যারাইটিস ধান চাষের, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই কাজগুলো করার পর আমাদের সর্বশেষ কাজ যেটা আমরা সুপারিশ করব বা রিকমেন্ডেশন করব। তো হচ্ছে যে আমরা এখানে কি ফসল ফলালে পরে আমরা আরও ভালো করতে পারি, যেহেতু আমরা হচ্ছে মাঠে আমরা গবেষণা করে এসে নাইট্রোজেন বিভিন্ন পুষ্টি উপাদানের পরিমাণ আমরা করব, তাহলে কতটুকু লাগবে সেই অনুযায়ী কতটুকু সাপ্লাই দিতে পারবে সেই বিষয়গুলো কিন্তু আমরা কি করতে পারবো, তাদেরকে ধারণা দিতে পারবো। আর এখন এমনকি যাদের বাসা বাড়ির কাছে হচ্ছে কি নিজেদের জায়গা জমি আছে, তাহলে যদি একটু ভালোভাবে যদি এই জিনিসগুলো করো তাহলে কিন্তু নিজেরাও নিজেদের এই কাজগুলো করলে আমরা নিজেরাও কী করতে পারবো, দক্ষ একজন বিশেষ মৃত্তিকা জরিপকারী কিন্তু হতে পারবো। তো আশা করছি তোমরা জিনিসগুলো মোটামুটি বুঝতে পেরেছো, একেবারে সোজা, জাস্ট 2-1বার পড়লেই কিন্তু তোমরা পারবে। এবং সর্বশেষে আরেকটা বিষয় আমাদের লিখতে হয়, সেটা হচ্ছে সহায়ক গ্রন্থ। তাহলে আমরা দেখলাম যে এর মধ্যে কিন্তু আমরা কি যে অনেক বইয়ে, যেমন মৃত্তিকা যখন আমরা রংটা নির্ণয় করি তখন কি মুনসেল কালার চার্ট নিয়ে থাকি, তারপরে যখন বুনো শ্রেণীটা আমরা টেক্সোনমিকে বসাই তখন মার্শালস ট্রায়াঙ্গুলার শিট অনুযায়ী আমরা ওইখানে বসাই বুনোটে। তারপরে আমরা যখন সয়েল সিরিজটা নির্ধারণ করি তখন আমরা কি করি, যে কি টু সয়েল সিরিজ যেটা হচ্ছে SIDA করে থাকে, এই বইগুলো কি করি আমরা সংগ্রহ করে থাকি।
এছাড়া হচ্ছে মৃত্তিকার যে দল পরিচিতি, মানে তোমরা যে দলে দলে কাজ করলা তোমাদের নামগুলো থাকতে হবে। আর তারপর হচ্ছে উপজেলা যে মৃত্তিকা সম্পদ, যে উপজেলা যে জায়গায় মৌজা ম্যাপ সংগ্রহ করার জন্য যে বইগুলো, মোট কথা হচ্ছে আমরা যে সকল বইয়ের সহায়তা নিয়েছি সেই সহায়ক গ্রন্থের নামগুলো কিন্তু রেফারেন্স হিসেবে এখানে থাকতে হবে। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, তোমরা এগুলো ভালো করে পড়বে আর ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আজকে এই পর্যন্ত এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।